আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই লাইভ ক্লাসে। সো আমরা তোমাদের এমসিকিউ ক্লাস নিচ্ছিলাম। এইচএসসি 26 এবং 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য ইকোনমিক্সের আমি যে ফ্রি এমসিকিউ ক্লাস নিচ্ছি, যেখানে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ইকোনমিক্স ফার্স্ট ওয়াচ সেকেন্ড পার্ট দুইটা আমি কমপ্লিট করাবো। আমরা অলরেডি দুইটা ক্লাস নিয়ে ফেলেছি, অর্থনীতি দ্বিতীয় পত্রের 1, 2, 3, 4, 5, 6 আমরা নিয়ে ফেলেছি। আজকে আমরা 7 এবং 8 দ্বিতীয় পত্রের সপ্তম এবং অষ্টম অধ্যায়, এই দুইটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা আজকে আলোচনা করব। তো সবাই একটু চলে আসো, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। ঠিক আছে, সবাই একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু শেয়ার মেনশন করে দিবা, যাতে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে। আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই একটু চলে আসো। হ্যাঁ, সবাই একটু চলে আসো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু শেয়ার মেনশন করে দিবা, যাতে তারা আমাদের সাথে আজকের এই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, সবাই একটু চলে আসো। ঠিক আছে, সবাই একটু চলে আসো আজকের এই ক্লাসে। ওকে, আমরা একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি, তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে, যাতে তারাও যুক্ত হতে পারে আমাদের সাথে। মাহিন আছে আমাদের সাথে, ওকে, যুক্ত হয়ে আছে, থ্যাংক ইউ মাহিনকে। তারপর হচ্ছে জিয়াউল হাসান মাহিন, আচ্ছা। তারপর আমাদের সাথে আছে সাদমান আহমেদ আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। একটু সবাই যুক্ত হয়ে যাও। আমরা আজকে পড়বো সপ্তম অধ্যায়, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমরা জানো ইনফ্লেশন বা চাপ, মুদ্রাস্ফীতি, এই চ্যাপ্টারটা। পাশাপাশি হচ্ছে অষ্টম অধ্যায়, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক বাণিজ্য, এই দুটো অধ্যায় আমরা আজকে কমপ্লিট করব। তো সবাই একটু জয়েন করে ফেলবা। হ্যাঁ, সবাই একটু জয়েন করে ফেলে একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, সবাই একটু একযোগে শেয়ার করে দাও, দ্রুত করবা। আমরা আজকে এই সপ্তম আর অষ্টম অধ্যায়ের আমরা এমসিকিউ পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে? কেমন তোমাদের মানে কেমন ফিডব্যাক কেমন বলো? ক্লাসগুলো তোমাদের ভালো লাগতেছে এই ক্লাসগুলো? অন্তর আছে আমাদের সাথে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। মাহিন আছে, মেনশন করেছে অনেকজনকে, থ্যাংক ইউ মাহিন মেনশন করার জন্য সবাইকে। তোমরা যারা যুক্ত আছো তোমরা একটু মেনশন করে দাও তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে, এবং হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবা। অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডদেরকে। যারা যারা এখন আমাদের সাথে যুক্ত নাই তাদেরকে একটু ক্লাসে করে দিবা, মেনশন করে দিবা। ফাতেমা আক্তার আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমিন আছে, আমি আছি, ওকে। আহমেদ বিন আমিন, ওকে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে নবিতা। নবিতা বলছে কালকে আমার ইকোনমিক্স সেকেন্ড পেপার এক্সাম, ওকে ফাইন, তাহলে তোমার জন্য এটা কাজে দিবে। তারপর হচ্ছে আহ মোহাম্মদ বিন আমিন বলছে আমি আছি, হ্যাঁ ঠিক আছে। একটু শেয়ার করে দাও সবাই, সবাই একযোগে একটু শেয়ার করে দিবা। তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের একটু শেয়ার মেনশন করে দাও। ঠিক আছে, আমরা অলরেডি আজকে আমাদের তৃতীয় ক্লাস, আজকে 21 তারিখ, আমরা পড়তে যাচ্ছি তোমাদের সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ দুইটা অধ্যায়। একটা হচ্ছে আমাদের অধ্যায় 7 এবং অধ্যায় 8, এই দুটো অধ্যায় আজকে পড়তেছি আমরা। তারপর তোমাদের ক্লাস হবে শুক্রবার, আগামী শুক্রবার ফ্রাইডে তোমাদের ক্লাস হবে, যেখানে আমরা 9, 10 এবং 9, 10 এই দুটো অধ্যায় আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই একটু চলে আসো। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারা আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। ঠিক আছে, সবাই একটু চলে আসো, দ্রুত একটু সবাই চলে আসো। ওকে, সাবিহা আঞ্জু আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে মোহাম্মদ বিন আমিন আছে আমাদের সাথে, আমি আছি, ওকে ফাইন, সবাই একটু চলে আসো। জিয়াউল হাসান মাহিন আছে আমাদের সাথে, শেয়ার ডাউন, থ্যাংক ইউ। শেয়ার ডাউন বলছে জিয়াউল হাসান মাহিন, শেয়ার ডাউন বলছে। সাবিহা আঞ্জু আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ বিন আমিন আছে, ওকে। সবাই একটু শেয়ার করে দিও ক্লাসটা। সবাই শেয়ার করছো? আমরা শুরু করতেছি। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, তোমরা শেয়ার করতে থাকো ক্লাসটা, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, আমাদের মূলত এই সপ্তম অধ্যায়ের আমরা এমসিকিউ পড়বো আজকে। সো প্রথম এমসিকিউটা আমরা চলে আসি। বলছে অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের পেছনে ধাবিত হওয়ার নাম মুদ্রাস্ফীতি। উক্তিটি কার? কে দিয়েছেন এই উক্তি? এখানে বলছে পিঙ্গু, কুলবন, ক্রাউতার, লর্ড কেইস। তাহলে কোনটা হবে রাইট আনসার? তোমরা কমেন্ট করে জানাবা। আর উত্তর দেওয়ার নিয়ম হচ্ছে এক লিখে তোমরা, যদি উত্তর 1 হয় তাহলে ক লিখবা, যদি 2 হয় তাহলে খ লিখবা, একের উত্তর খ। অবশ্যই তোমরা নাম্বারটা লিখবা, এটা কয় নাম্বার প্রশ্ন সেই নাম্বারটা অবশ্যই তোমরা লিখবা, তাহলে আমি বুঝতে সুবিধা হবে আমাদের, কারণ কমেন্টের ক্ষেত্রে আগে পরে হয়ে যায় তাই। তাহলে সবাই একটু ক্লাসটা
শেয়ার মেনশন করে দাও, হ্যাঁ সবাই একটু ক্লাস শেয়ার মেনশন করে দাও যাতে সবাই আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। আহমেদ সাদমান আহমেদ বলছে আমার গতকালকে অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে, সামনে দ্বিতীয় পত্র পরীক্ষা আছে। হ্যাঁ তাহলে তোমাকে কাজে লাগবে, তোমার কাজে লাগবে এই ক্লাসটা। সাইমা সামজুম সামজু আমাদের সাথে আছে। সাইমা সামজু বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, আমাদের সাথে রয়েছে শাউন আক্তার অর্থি আমাদের সাথে আছে। অর্থি 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 বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, আনসার হচ্ছে অধিক পরিমাণ অর্থ সামান্য পরিমাণ অর্থের পেছনে বা অল্প পরিমাণ দ্রব্যের পেছনে ধাবিত হওয়াকে মুদ্রাস্ফীতি বলে। এটা আমাদের বলেছে কুলবন। এটা কে বলেছে বলতো? কুলবন বলেছে। হ্যাঁ তাহলে আনসার হবে কুলবন। ওকে, যারা রাইট আনসার দিয়েছো কেউ কেউ পারে নাই, রাইট আনসার কেউ দিতে পারে না, আমি দেখছি কেউ দিতে পারতেছে না রাইট আনসার। জুবাইদ সরকার আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সাইদ সরকার আছে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ বিন আমিন আছে, একের উত্তর খ বলছে। ওকে, সো আনসার হচ্ছে পিঙ্গু হবে না, আনসার হবে কুলবন। ঠিক আছে, আচ্ছা এরপর বলছে যে মুদ্রাস্ফীতির কারণ কোনটি, মানে মুদ্রাস্ফীতি কেন হয়, কারণ কোনটা? এক, ব্যাংক ঋণের সংকোচন হলে, ব্যাংক যদি কম ঋণ দেয়। দুই, উৎপাদন বৃদ্ধি পেলে। তিন নাম্বার সরকারি ব্যয় হ্রাস পেলে। চার বলছে অর্থের যোগান বৃদ্ধি পেলে। তাহলে কোনটা হবে মুদ্রাস্ফীতির কারণ কোনটি? দ্রুত বলতো সবাই একটু, মুদ্রাস্ফীতির কারণ কোনটি সেটা একটু বলতে হবে। মুদ্রাস্ফীতির কারণ কোনটি? এক, ব্যাংক ঋণের সংকোচন। দুই নাম্বার উৎপাদন বৃদ্ধি, সরকারি ব্যয় হ্রাস, অর্থের যোগান বৃদ্ধি। কোনটা হবে যে মুদ্রাস্ফীতির কারণ কোনটি? সামিয়া আমাদের সাথে আছে স্যার। সাইমা না সামিয়া, ও সরি 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 সামিয়া, আমি প্রথমে ভুল করে বলছি তাহলে। আচ্ছা সামিয়া ঠিক আছে, থ্যাংক ইউ, মাই মিস্টেক। ঠিক আছে, তারপর হচ্ছে ওকে, তাহলে আনসার হবে হচ্ছে আনসারটা আছে কি হবে যে দেখো মুদ্রাস্ফীতি আসলে ব্যাংক ঋণ যদি প্রসারিত হয় তখন মুদ্রাস্ফীতি হয়, সংকোচন হলে হয় না। উৎপাদন বৃদ্ধি পেলে তখন জিনিসের দাম আরো কমে যায়, বেড়ে যায় না। মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, তাই না? গড় দাম বেড়ে যাওয়া আর কি, বা দাম স্তর বেড়ে যাওয়া। সরকারি ব্যয় হ্রাস করলে তখন মুদ্রা সংকোচন হয়, সরকারি ব্যয় বাড়লে মুদ্রাস্ফীতি হয়। অর্থের যোগান বৃদ্ধি পেলে, হ্যাঁ অর্থের যোগান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে অর্থ বেশি বেশি ছাপাইলে তখন মূলত মুদ্রাস্ফীতি হয়ে থাকে। তাহলে আনসার হবে অর্থের যোগান বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হয়। তাহলে আনসার হবে 4 নাম্বারটা। ঠিক আছে, যারা যারা 4 বলছো তাদের আনসার ঠিক আছে। তাহলে উত্তর হবে কি 4 নাম্বারটা হবে উত্তর। ওকে, আমরা বুঝতে পারছি। এরপর আসো, এরপর হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন। আচ্ছা এর পরবর্তী কোয়েশ্চেনে আগে বলি, আমাদের যারা এসএসসি 26 এর শিক্ষার্থী আছো আমাদের সাথে যুক্ত আছো, তোমরা আমাদের এফআরবি ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে আমাদের 2000 টাকায় তুমি সব বিষয় পেয়ে যাও, বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট। আর আর্টস মানবিকের হলে তুমি পাবা হচ্ছে পরিণতি, সমাজবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, তারপর হচ্ছে তোমার লজিক, তারপর হচ্ছে যুক্তিবিদ্যা, তারপর হচ্ছে একটা মনোবিজ্ঞান, সবই পেয়ে যাবা একটা কোর্সে মাত্র 2000 টাকায়। ফাইনাল রিভিশন ব্যাচ বা এফআরবি ব্যাচ এই ব্যাচে। ওকে, আচ্ছা এরপর আসো 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে যে কোন দেশে 2020 সালে দামস্থ ছিল 50 এবং 2023 সালে দামস্থ বেড়ে 60 হয়েছে, উক্ত দেশে মুদ্রাস্ফীতির হার কত? তো তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি হারের সূত্র। মুদ্রাস্ফীতির হার সূত্র কি? সূত্র হচ্ছে pn মাইনাস p0 ডিভাইড বাই p0 ইনটু 100। এই সূত্র তোমাকে মনে রাখতে হবে। এটাকে অনেকভাবে লেখা যায়, তবে আমরা এইভাবে লিখলেও চলবে। সো pn মানে হচ্ছে আমাদের হিসাব বছরে, এই যে এটা আপডেট বছর মূলত 2022-23, সো 23টা হচ্ছে আপডেট বছর, সেই বছরের দামস্তরকে আমরা বলি pn, সেটা হচ্ছে এখানে লিখবো 60 মাইনাস p0 মানে হচ্ছে ভিত্তি বছর, মানে এর আগের বছরে দামস্তর কত ছিল সেটা হবে 50 এবং 50 দিয়ে ভাগ করতে হবে, উত্তর 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আনসার বের হয়ে যাবে। তাহলে উপর হবে 60 থেকে 50 বিয়োগ করলে হয় 10, সেই 10 কে ভাগ করতে হবে 50 দিয়ে, 100 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। তাহলে আনসার হচ্ছে 10 কে 50 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, আনসার বের হয়ে যাবে। 10 কে 50 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে আনসার মনে হয় 20%, এরকম হতে পারে 20% আই থিংক। ঠিক আছে, হইছে না? দেখো তো সবাই একটু 20%। নবিতা বলছে আমি আছি ভাইয়া, অনেক ভালো ক্লাস হয়। আচ্ছা একটু বলো 3 উত্তর তাহলে কি হবে? 3 উত্তর হবে 3। হ্যাঁ 3 উত্তর কি লিখবো আমরা? 3 লিখবো। আচ্ছা সেটা 3 উত্তর কি হবে? 3 হবে। এরপর আসো বলছে 4 নাম্বার, মুদ্রাস্ফীতির ফলে কে ক্ষতিগ্রস্ত হয়? মুদ্রাস্ফীতি হলে কে ক্ষতিগ্রস্ত হবে?
একটু বলো তো। এখানে অনেকগুলো আমরা অপশন দেখতে পাচ্ছি। তো অপশনের মধ্যে আমাদের আছে যে মুদ্রাস্ফীতি হলে কে ক্ষতিগ্রস্ত হয়, আনসার আমাদের আছে এক নম্বর বলছে করদাতা, যে কর দেশে, উত্তর হচ্ছে না, করদাতারা আসলে ক্ষতিগ্রস্ত হয় না মুদ্রাস্ফীতি হয়ে, লাভবান হয় বলতে বলতে গেলে। ঋণদাতা যে ঋণ দেয় সে ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, কেন জানো? কারণ মনে করো তোমার কাছ থেকে আমি ঋণ নিছি 100 টাকা, এখন ঋণ নিছি, সে 100 টাকা ঋণ নিয়ে আমি এক প্যাকেট বিরিয়ানি খেয়ে ফেলেছি, বিরিয়ানি 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 খেয়ে ফেলেছি আমি। বিরিয়ানি দৃঢ় হয়, আচ্ছা যাই হোক, রসিকা হয় মনে হয়। মনে করো আমি যে 100 টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি খাই ফেলছি, আমি ঋণ নিছি, তুমি ঋণ দিছো, তুমি ঋণ দাদা। এরপর 1 বছর পর তোমাকে আমি ওই 100 টাকা তোমাকে ফেরত দিছি, তো তুমি গেছো বিরিয়ানি খাওয়ার জন্য। 1 বছর পর ওই বিরিয়ানির দাম আর 100 টাকা নাই, বিরিয়ানির দাম হয়ে গেছে 200 টাকা, তখন তুমি হাফ প্লেট বিরিয়ানি পাইছো, হাফ হাফ প্লেট তুমি বিরিয়ানি পাইছো। তাহলে তুমি ঋণ দিয়ে তুমি উল্টা কি হয়েছো, ক্ষতিগ্রস্ত হয়েছো, আর আমি লাভবান হয়েছি। ঋণ গ্রহীতা লাভবান হয় মুদ্রাস্ফীতি হলে, আর ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়। কারণ যখন সে ঋণ দিচ্ছে তখন সে ওই টাকা দিয়ে বেশি পণ্য পাইতো, পরে দিয়ে ওই টাকা দিয়ে সে কম পণ্য পাবে। বুঝা গেছে? হ্যাঁ, তার আনসার হবে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, আর উৎপাদনকারী লাভবান হয়, মূলত উৎপাদনকারীরা বেশি মূল্য পায়, আর বিনিয়োগকারীরাও লাভবান হয়, বিনিয়োগকারীদের মুনাফা বেশি হয় জিনিসপত্রের দাম বাড়লে। তাহলে আনসার হবে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়। এর বলছে এ থেকে বিতে, এ থেকে বি বিন্দুতে, এ থেকে বি বিন্দুতে কোন ধরনের মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে, মানে এ থেকে বিতে গেলে কোন ধরনের মুদ্রাস্ফীতি হয়েছে? ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি, চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি, উল্লফন মুদ্রাস্ফীতি, মৃদু মুদ্রাস্ফীতি। আচ্ছা হচ্ছে এই চিত্রটাকে আমরা বলি যেখানে তুমি দেখবা যে আমাদের এস রেখাটা লম্বকের সমান্তরাল হয়, হ্যাঁ, মানে যোগান রেখাটা অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের লম্বকের সমান্তরাল হয়, এটা মূলত ফুল এমপ্লয়মেন্টের পর হয়ে থাকে, মানে পুনর্নিয়োগ স্তরের পরে। আর এই পুনর্নিয়োগ স্তরের পরে যে মুদ্রাস্ফীতি হয় সেটাকে আমরা মূলত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে থাকি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। হ্যাঁ, এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আরেকটা নাম আছে যেটাকে বলা হয় প্রকৃত মুদ্রাস্ফীতি, প্রকৃত মুদ্রাস্ফীতি বলা হয়, মুদ্রাস্ফীতি বা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা বলতে পারি। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা প্রকৃত মুদ্রাস্ফীতি বলতে পারি। তো এখানে এক নম্বর বলছে যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, না, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এরকম হয়, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হয়ে থাকে এরকম, চিত্র হবে এরকম, এটা হবে এস আর এটা হবে কি এডি। তো এস যদি হ্রাস পায় তখন আমাদের জিনিসপত্রের দাম মূলত কি হয়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। এই যে 10 টাকা ছেড়ে মনে করো 20 টাকা হয়ে গেছে জিনিসপত্রের দাম, এই যে যোগান কমে গেলে, এসে কি হলে কমে গেলে, এটাকে আমরা বলি মূলত যে বাধাজনিত বা ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। এটা হয়ে থাকে ফুল এমপ্লয়মেন্টের আগে, আর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হয়ে থাকে ফুল এমপ্লয়মেন্টের পরে, আর এটাকে আমরা বলি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে এটা হবে না, উত্তর 1 নম্বর হবে না, ব্যয় বৃদ্ধিজনিত হচ্ছে এরকম হলে চিত্র হইতো, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তাহলে এটা রাইট আনসার। আর উল্লফন বা মৃদু এগুলো হবে না, ঠিক আছে? তাহলে আনসার হবে কোনটা? আনসার হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 2 নাম্বারটা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হবে 2 নাম্বারটা। ওকে, 6 নাম্বার আসো। 6 নাম্বার আমাদের বলতেছে যে মুদ্রাস্ফীতির ফলে কে লাভবান হয়, মুদ্রাস্ফীতি হলে কারা লাভবান হয় বলতেছে। হ্যাঁ, মুদ্রাস্ফীতি হলে কে লাভবান হয়? এক, ঋণদাতা, আমরা একটু আগে বলছি ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়। উৎপাদনকারী, হ্যাঁ, উৎপাদনকারীদের সে লাভবান হয়, কারণ মুদ্রাস্ফীতি হলে জিনিসপত্রের দাম বাড়লে ব্যবসা উৎপাদনকারীদের কি হয়, লাভ বেশি হয়। ভোক্তা, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ ভোক্তাদের দাম বাড়লে জিনিসপত্র তাদের কষ্ট হয় চলতে। শ্রমিকরাও এখানে কষ্ট পায়, কারণ মজুরি কিন্তু সে হারে বাড়ে না যে হারে জিনিসপত্রের দাম বাড়ে, বুঝছো? তাহলে আনসার হবে কি উৎপাদনকারী, আনসার কি হবে? উৎপাদনকারী হবে। তাহলে হবে 2 নাম্বারটা উত্তর, 6 গেল। 7 বলছে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কোনটা, আনসার করে দেখি। বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কোনটা আনসার করতে হবে। বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কোনটি? বলছে অর্থের যোগান বৃদ্ধি, সরকারের ব্যয় বৃদ্ধি, দ্রব্য সামগ্রী উৎপাদন বৃদ্ধি, কোনটা হবে? বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ কোনটা? দেখো, অর্থের যোগান বৃদ্ধি পেলে কিন্তু মুদ্রাস্ফীতি হয়, হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়ে, 1 নাম্বার গেল। 2 নাম্বার, সরকারি ব্যয় বৃদ্ধি পেলে কিন্তু মুদ্রাস্ফীতি হয়, সরকারি ব্যয় বাড়লে সরকার যত বেশি ব্যয় করবে সে টাকাগুলো আলটিমেটলি মানুষের হাতে আসবে, তো মুদ্রাস্ফীতি হবে। 3 নাম্বার, দ্রব্য সামগ্রীর উৎপাদন বৃদ্ধি, দ্রব্য সামগ্রী যদি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে তো যোগান বেড়ে যাবে, যোগান বেড়ে গেলে আমাদের জিনিসপত্রের দাম উল্টা কমে যাবে, তাহলে এটা কিন্তু মুদ্রাস্ফীতি না, মুদ্রা সংকোচন হবে উল্টা, জিনিসপত্রের দাম কি হলে যোগান বৃদ্ধি পেলে আর কি, উৎপাদন বৃদ্ধি পেলে। তাই এটা হবে না, আনসার হবে 1 ও 2, আনসার কি হবে? 1 ও 2 হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা উত্তর করার সময় অবশ্যই কোশ্চেন নাম্বারটা লিখবা, 7 এর উত্তর এভাবে করে লিখবা, 7 এর উত্তর 1 ও 2 এভাবে করে লিখবা, ঠিক আছে? ওকে, এরপর আসো। এরপর দেখো যাদের যাদের 27 শিক্ষার্থী আছো যারা আমাদের এই এখানে, সো তোমাদেরকে বলবো 27 আমাদের কিন্তু জিরো টু হিরো ব্যাচ শুরু হচ্ছে, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হবে এই ব্যাচটা।
তো যারা এখনো ভর্তি হন দ্রুত ভর্তি হতে পারো। কোর্সে হচ্ছে 1200 টাকা, তবে এখন ডিসকাউন্টে তোমরা 999 টাকা এই কোর্সে ভর্তি হতে পারবা। এবং এই কোর্সে আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লাস নিব, সবগুলো ক্লাস আমি নিব, ঠিক আছে? সো দ্রুত ভর্তি হয়ে যাও যারা এখনো ভর্তি হও নাই, 27 ব্যাচে আছো, অলরেডি অনেকে ভর্তি হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে 8 নাম্বার দেখো, 8 নাম্বার বলছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হলো, মানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কোনটা? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কোনটা? একটা বলছে ব্যাংক হার বৃদ্ধি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কেমন করবো? ব্যাংক হার বৃদ্ধির মাধ্যমে। ঠিক আছে, ব্যাংক হার বৃদ্ধি করলে মুদ্রাস্ফীতি কন্ট্রোলে চলে আসে, মুদ্রা সংকোচন হয়, তাহলে এটা রাইট আনসার হইতে পারে। 2 নাম্বার ঋণপত্র ক্রয়। দেখো ঋণপত্র যদি খোলা বাজার থেকে আমরা ক্রয় করে নিই তাহলে তো টাকা আরো বেশি হয়ে যাবে বাজারে, কারণ ঋণপত্রগুলো জনগণের কাছে থাকলে তো জনগণরা আগে কিনে, প্রথমে কিনে, যখন কিনে তখন হচ্ছে টাকা পয়সা সব ব্যাংকে চলে যায়, ঋণপত্রগুলো মানুষের কাছে চলে আসে, তখন মুদ্রা সংকোচন হয়। কিন্তু মানে বিক্রিগুলো আর কি ঋণপত্র খোলা বাজারে। আর যখন ঋণপত্র খোলা বাজার থেকে ক্রয় করে তখন কাগজগুলো ব্যাংক নিয়ে নেয়, টাকা কাকে দিয়ে দেয়? ওই ঋণপত্র যে কিনছিল ওই মানুষকে দিয়ে দেয়। তাই ঋণপত্র ক্রয় করলে খোলা বাজার থেকে তখন বাজার অর্থ ফ্লো আর বেড়ে যায়, তাহলে এটা ফলে মুদ্রাস্ফীতি হয় না, মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি হয়, এটা ফলে উল্টা, ঠিক আছে? উল্টা মুদ্রাস্ফীতি কি হবে? বেশি হবে। এবং বলছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়, অর্থাৎ কিভাবে মুদ্রা সংকোচন করা যাবে সেটা, তাহলে এটা হচ্ছে মুদ্রা সংকোচন এখানে করা যাবে, মানে ঋণপত্র ক্রয় করলে মুদ্রাস্ফীতি হবে, যে মুদ্রা সংকোচন হবে না, এটা ঠিক আছে, এটা হলে মুদ্রা সংকোচন হবে। রিজার্ভ অনুপাত বৃদ্ধি, হ্যাঁ, যদি রিজার্ভ হার বাড়ানো হয়, অর্থাৎ সরকার যদি বলে যে, মানে কেন্দ্রীয় ব্যাংক যদি বলে যে এখন থেকে যে আমানত আপনারা পাবেন, অন্য ব্যাংকগুলোকে বলতেছে আপনারা যে টাকা পাবেন সেটার আগে 10% আমাদের কাছে জমা রাখতে হইতো, এখন সেখানে আপনাদেরকে 20% জমা রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে, তখন ওই বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে যাবে, কারণ বেশিরভাগ টাকা তো, মানে বেশি টাকা তো কাকে দিয়ে দিতে হবে? কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে দিতে হবে, তাই তোমার মুদ্রা সংকোচন দেখা দিবে। তাহলে এই দুটো ঠিক আছে, এই দুটো হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় 1 ও 3 হবে, উত্তর হবে 1 ও 3, এটা ঠিক আছে। আচ্ছা, হবে 1 ও 3। তাহলে 8 এর বি, তোমরা তো পারছো অনেকে, দেখতে পাচ্ছি আমি। নবিতা বলছে 8 এর 2, হ্যাঁ। তারপর হচ্ছে আয়ুব নাবি বলছে 8 এর বি হবে, ওকে। আয়ুব নবী, নবী নাকি নাবি তোমার নাম? হ্যালো, কিসের? না না 10টায় না, না না দেরি কেন হবে? ওকে। তাহলে 9 নাম্বার আসো। 9 নম্বর বলছে যে চিত্রের যোগান হ্রাস পাওয়ার ফলে যে মুদ্রাস্ফীতি হয় তার কারণ। যোগান হ্রাস পেয়েছে এখানে, যে মুদ্রাস্ফীতি হয়েছে তার কারণ কি? আমি বলেছি এটাকে বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটার নাম হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, বা এটা একটা নাম আছে বাধাজনিত মুদ্রাস্ফীতি বলা হয় এটাকে, যেখানে যোগানটা মানে চাহিদা, এটা যোগান এটা প্রথমে থাকে, তারপর যোগান হ্রাস পায়। যোগান অনেকগুলো কারণে হ্রাস পেতে পারে, কি কি কারণে হ্রাস পেতে পারে সেটা দেখলে বুঝতে পারবা। এখানে বলছে উৎপাদন ব্যয় বৃদ্ধি, হ্যাঁ, উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে যোগান হ্রাস পায়, তাহলে 1 নাম্বার এটা ঠিক হইতে পারে। 2 নাম্বার উপকরণের চাহিদা হ্রাস। দেখো উপকরণের চাহিদা হ্রাস পেলে তো, উপকরণের চাহিদা হ্রাস পেলে তো এটার দাম কমে যাবে উল্টা, তাহলে সেক্ষেত্রে তো এটা উৎপাদন ব্যয় বাড়ার কথা না কোন একটা দ্রব্য উৎপাদনের জন্য। আমি মনে করি এই কলমটা বানাবে, এই কলমটা বানানোর জন্য যে উপকরণটা, সেই উপকরণটা চাহিদা হ্রাস পেয়েছে, তাহলে তো এই উপকরণের দাম আর কমে যাবে, আমার উৎপাদন খরচ কমে যাবে, ব্যয় কমে যাবে উল্টা, ব্যয় তো বাড়ার কথা না, তাহলে এটা হবে না। এর বলছে উপকরণ ব্যয় বৃদ্ধি, হ্যাঁ, উপকরণের ব্যয় বৃদ্ধি পেলে যোগান কমে যায়। উপকরণের ব্যয় বৃদ্ধি পেলে যোগান কেন কমে? কারণ উপকরণ যদি আমি আগে একটা কলমের জন্য আমার 10 টাকা খরচ হইতো উপকরণ কেনার জন্য, এখন সেটা যদি 20 টাকা খরচ হয়, তাহলে আমার উৎপাদন ক্ষমতা কমে যাবে, কারণ আমার মূলধন তো অ্যাভেলেবেল নাই, অনেক টাকা নাই আমার কাছে, ঠিক আছে? তাহলে 1 ও 3 হবে উত্তর। উত্তর কি হবে? নিচে কোনটি সঠিক? আনসার হবে 1 ও 3, এটা উত্তর হবে আমাদের, ঠিক আছে? 1 ও 3 হবে, তাহলে আনসার হবে 1 ও 3। এরপর আসো, বলছে জনাব আব্দুল্লাহ একজন চাকরিজীবী, তার বেতন 50,000 টাকা হতে বৃদ্ধি পেয়ে 52,000 টাকা হলো, ওকে ফাইন। একই সময়ে তার দেশের দামের স্তর 150 থেকে, একই সময় তার দেশের দামের স্তর 150 থেকে বৃদ্ধি পেয়ে 160 হলো। প্রশ্ন হচ্ছে জনাব আব্দুল্লাহ দেশের মুদ্রাস্ফীতির হার কত? আমি অলরেডি বলে ফেলেছি মুদ্রাস্ফীতির হারের সূত্র কি, পিএন মাইনাস পি0 ডিভাইড বাই পি0 ইন্টু 100। এটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতির, এটা হচ্ছে আমাদের কি মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র। পিএন মাইনাস পি0 ডিভাইড বাই পি0 ইন্টু কি হবে? 100 হবে। তাহলে এটা হচ্ছে মুদ্রাস্ফীতি নির্ণয় করার সূত্র। তাহলে এটা কেমনে করবো আমরা? জনাব আব্দুল্লাহ দেশে মুদ্রাস্ফীতির হার কত হবে? তাহলে আনসার হচ্ছে পিএন মানে হচ্ছে এখন বর্তমানে কত আছে 160, তাহলে এখানে লিখবো 160 মাইনাস 150
ডিভাইডেড বাই 150 ইন্টু 100। তাহলে তোমরা বের করে আনসার বলো। তাহলে 160 মাইনাস 150, তাহলে 160 থেকে 150 বিয়োগ করলে হবে 10। ওই 10কে ভাগ করতে হবে 150। তাহলে আনসার ইন্টু 100 গুণ করতে হবে 100 দিয়ে, তাহলে 6.67। উত্তর হবে কি 6.67, উত্তর হবে 6.67 হবে। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে 6.67। ক্লিয়ার? তাহলে এখানে কোনটা হবে আনসার? 1 নাম্বারটা। পারছো তোমরা? 10 নম্বর উত্তর করতে পারছো না কেউ? আনসার হবে 6.67। এই যে তারপর বলছে মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তার যে উৎপাদন সেটা কি হয়? একটা যদি মুদ্রাস্ফীতি চলে, সরি আনসার চলে আসে, যাই হোক, মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তার উৎপাদন কি হয়? মূলত মুদ্রাস্ফীতি যখন হয় তখন উদ্যোক্তারা উৎপাদন বেশি করতে পারে। আরো কেন? কারণ তাদের টাকা বাড়ে, তাদের মুনাফা বাড়ে, বুঝছো? সেজন্য তারা বেশি বেশি উৎপাদন করতে পারে। তাহলে হবে বাড়ে, কারণ মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তারা কি বেশি লাভ করতে পারে, আর লাভ করলে তখন তাদের উৎপাদন কি হয়? আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে আনসার হবে বাড়ে। এরপর আসুন 12 নম্বর দেখো। 12 নম্বর বলছে যে অধিকাংশ ক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি অনুসরণ করা হয়? দেখো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় এখানে বলছে রাজস্ব নীতি, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আর্থিক নীতি, সর্বোচ্চ দাম নির্ধারণ পদ্ধতি। আনসার হচ্ছে আর্থিক নীতি বা অর্থ সম্পর্কিত নীতি, যেটা মূলত কেন্দ্রীয় ব্যাংক নিয়ে থাকে। এই কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতির মাধ্যমে কিন্তু মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে পারে। তার আনসার কি হবে? আর্থিক নীতি হবে। এই তোমরা কি ক্লাসে শেয়ার করছো সবাই? এত কম মানুষজন হলে কেমন হইলো? একটু সবাই ক্লাসে শেয়ার মেনশন করে দিও, একটু কষ্ট করে। এত কষ্ট করে তোমাদের ক্লাস নিচ্ছে, একটু শেয়ার মেনশন না করলে কি হয়? এত কম মানুষের ক্লাস করলে কেমন হবে একটু বলো তো, কেমন হয়? তাহলে আসতে হবে আর্থিক নীতি। হ্যাঁ, আর্থিক নীতি। এবার 13 নম্বর বুঝতে মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি কয়টি? মূলত মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি প্রধানত যদি বলি দুইটা। একটা হচ্ছে ভোক্তার দাম সহ, আরেকটা হচ্ছে তোমার ভোক্তার দাম সহ, আরেকটা হচ্ছে তোমার এটাকে আমরা কি বলবো যে খুচরা বাজারের খুচরা বিক্রেতার দাম সূচক। হ্যাঁ, তাহলে একটা ভোক্তার দাম সহ, একটা হচ্ছে খুচরা বিক্রেতার দাম সূচক। এটা হচ্ছে সিপিআই, আরটা হচ্ছে ডাব্লিউপিআই। ওকে, এই দুটো পদ্ধতির মাধ্যমে আমরা মুদ্রাস্ফীতি আসলে পরিমাপ করতে পারি, বা উৎপাদকের দাম সূচক বলতে পারো। ভোক্তার দাম সূচক, উৎপাদকের দাম সূচক, এই দুটাই হচ্ছে মূলত প্রধানত যদি বলা হয় আর কি। হ্যাঁ, তবে অনেকগুলো পদ্ধতি আছে, এগুলোর মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে মুদ্রাস্ফীতি নির্ণয় করা যায়। তো এখানে আমরা দুইটি আনসার করবো, দুইটি মুদ্রাস্ফীতি পরিমাপ পদ্ধতি কয়টা হবে? দুইটি হবে। এবার বলছে সিপিআই এর পুনরূপ কি? দি কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিপিআই একটু আগে বলছি, দি কনজিউমার বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স হবে। হ্যাঁ, তাহলে হবে আনসার 2 নম্বরটা কনজিউমার। ঠিক আছে, কনজিউমার, কাস্টমার হবে না, বাট কাস্টমার লিখে ফেলবেন, কনজিউমার প্রাইস ইন্ডেক্স হবে। 2 নম্বরটা হবে 14 নম্বর। তারপর এই আর কি। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে হচ্ছে আমাদের ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ, অর্থাৎ যারা 26-এর শিক্ষার্থী আছো, যাদের শুধু ইকোনমিক্স এর প্রবলেম, তারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো, ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ, যেখানে আমাদের 999 টাকায় তুমি সব কভার হয়ে যাবে, তোমার একটা কোর্সে তোমার যথেষ্ট ইনশাআল্লাহ। হ্যাঁ, জাস্ট একটা কোর্স করতে পারলে হবে। 15 নম্বর কোশ্চেন বলতে বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কয়টি নীতির মাধ্যমে পদক্ষেপ নেওয়া যায়? 3টা নীতি মূলত। আর্থিক নীতি, যেটা কেন্দ্র ব্যাংক নেওয়া হয়ে থাকে, রাজস্ব নীতি, যেটা অর্থ মন্ত্রণালয় কর্তৃক নেওয়া হয়, রাজস্ব বাজেট বাড়ানো কমানোর মাধ্যমে, সরকারি ব্যয় বাড়ানো কমানোর মাধ্যমে, আর হচ্ছে পথ্য কার্যক্রম। এই 3টার মাধ্যমে কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। তাহলে আনসার হবে 3। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কয়টি নীতি মাধ্যমে পদক্ষেপ নেওয়া যায়? হবে 3। 16 নম্বর বলছে এখানে, 16 নম্বর কি বলছে দেখো, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য নিচের কোনটি? বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য নিচের কোনটি? বৈদেশিক মুদ্রা যেখান থেকে আমরা রপ্তানি করি সবচেয়ে বেশি ইনকাম পাই, কোনটা হবে সেটা? উত্তর হচ্ছে তৈরি পোশাক, তাই না? কারণ এই রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক থেকে আমাদের রপ্তানি আয়ের 82% কিন্তু এই রপ্তানি আয়ের তৈরি পোশাক থেকে শুধু এসে থাকে, আর বস্ত্র শিল্প থেকে আসে 83%। মানে এই তৈরি পোশাকের সাথে অন্যান্য আরো 1% আছে, অন্যান্য যে পোশাকগুলো আছে, যেমন ধরো হোশিয়ারি পোশাক, যেমন তোমার যেগুলো হচ্ছে যেমন বলতে পারো যে মোজা, হাত মোজা, পা মোজা, ঠিক আছে, তারপর হচ্ছে টুপি, এই ধরনের জিনিসগুলো, এগুলো আর 1%। টোটাল মিলে 83% বস্ত্র শিল্প থেকে আসে, আর তৈরি পোশাক থেকে 82% আমাদের রপ্তানি আয়ের ইনকাম হয়ে থাকে।
বুঝতে পারছি? তাহলে আসতে হবে 2, আসতে হবে 2 নম্বরটা। এরপর আসো 17 নম্বর দেখো। 17 নম্বর বলছে আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ হওয়ার জন্য আবশ্যক হলো। আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ হবে কখন? এক, দুটি দেশ ও দুটি পণ্য থাকলে। হইতে পারে দুটি দেশ দুটি পণ্য, দুটি দেশ ও দুটি পণ্য, সরি দুটি দেশ ও একটি পণ্য। হ্যাঁ ঠিক আছে, দুইটা দেশ একটা পণ্য হলে হবে। দুইটি দেশ ও দুইটি পণ্য, তাও হইতে পারে। একটা আমরা কিনতেছি, তাদের কাছ থেকে আমরা আরেকটা ক্রয় করতেছি, এরকম হইতে পারে। দুইটি দেশ একই মুদ্রা ব্যবস্থা, না, দুইটি দেশের একই মুদ্রা ব্যবস্থা হলে সেটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য হবে না, মুদ্রা ব্যবস্থা হবে আলাদা আলাদা। আন্তর্জাতিক বাণিজ্য মানে হচ্ছে দুইটা মুদ্রা হবে দুইটা। যেমন বাংলা টাকার বিনিময়ে ইন্ডিয়াতে কোনো পণ্য কিনলে আমরা বাংলা টাকার বিনিময়ে রুপি দিই তাদেরকে, বাংলা টাকার বিনিময়ে রুপি তাদের কিনে দিতে হবে। তারপর ডলার হলে ডলারে, এরকম দুইটা অর্থ থাকবে। তাহলে আনসার হবে, আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 1 ও 2 হবে। হ্যাঁ, এটা হবে না। 3 নম্বর, দুইটি দেশ একই মুদ্রার ব্যবস্থা হবে না, দুইটা মুদ্রা ব্যবস্থা হইতে হবে। ওকে। 18 নম্বর দেখো, বলছে আন্তর্জাতিক বাণিজ্যের সুফল সমূহ। আন্তর্জাতিক বাণিজ্যের কি সুফল? আন্তর্জাতিক বাণিজ্য হলে আমাদের উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায়। হ্যাঁ ঠিক আছে, আমরা আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করতে পারি, উৎপাদন দক্ষতা আমাদের বৃদ্ধি পাবে, 1 নম্বর। 2 নম্বর, পরনির্ভরশীলতা কি পাবে? আমাদের বৃদ্ধি পাবে। না, পরনির্ভরশীলতা বৃদ্ধি পায় না। আন্তর্জাতিক বাণিজ্য হলে কি পরনির্ভরশীলতা বৃদ্ধি পাবে? না, আমরা স্বনির্ভর হবে, পরনির্ভরশীলতা বৃদ্ধি কমবে যার, তাহলে এটা হবে না। মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। হ্যাঁ ঠিক আছে, মূলধন আমাদের এক দেশ থেকে অন্য দেশে, এক দেশ থেকে অন্য দেশে যায়, অন্য দেশে যায়। তাহলে আনসার হবে 1 ও 3। আনসার কি হবে? আনসার হচ্ছে 1 ও 3 হবে। ওকে, আনসার হবে 1 ও 3, মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়, 1 ও 3 হবে আনসার। ঠিক আছে, 1 ও 3 হবে। এরপর আসো 19 নাম্বার, বলছে এখানে যে এ দেশ ও বিদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য গত অর্থ বছরে এ দেশের এত মিলিয়ন ডলার, বিদেশের এত মিলিয়ন ডলার রপ্তানি অর্জিত হলো। কোনটি সঠিক? এখানটা বিষয় মনে রাখবা তুমি। এ দেশ আর বিদেশের বলছে পারস্পরিক বাণিজ্য, তার মানে মনে করো এটা হচ্ছে এ দেশ, এ দেশ, সেই দেশ এবছর বিদেশের কাছে রপ্তানি করেছে, রপ্তানি করেছে, এদেশ বিদেশকে রপ্তানি করছে কত টাকার? 14,393 মিলিয়ন ডলার। এ হচ্ছে কি এই দেশ থেকে বিদেশে রপ্তানি হয়েছে। আর বিদেশ আবার এই বিদেশ রপ্তানি করছে, বিদেশ রপ্তানি করছে এই দেশের কাছে কত টাকা? 13,75,7, অর্থাৎ 13,757। ভালো করে বুঝবা, এ দেশ বিদেশকে রপ্তানি করছে 14,393, আর বিদেশ এই দেশকে রপ্তানি করছে 13,797। তাহলে আমাকে যদি বলা হয়, তাহলে এখানে একটা বিষয়, এই দেশের কথা যদি আমি বলি, এই দেশে রপ্তানি করছে বেশি, আমদানি করছে কি কম। আমি যদি এই দেশের নিট রপ্তানির কথা বলি, নিট রপ্তানি মানে হচ্ছে ইন মাইগ্রেশন মানে, সরি আমরা কি বলবো, যে নিট রপ্তানি মানে হচ্ছে যে এক্সএন, মানে নিট রপ্তানি মানে হচ্ছে নেট রপ্তানিকে আমরা এক্সএন দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে রপ্তানি মাইনাস আমদানি, মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তো রপ্তানি করছে আমরা কত টাকা? এই থেকে বিদেশে রপ্তানি হয়েছে এত টাকা, 14,393। আর আমরা এই দেশটা আমদানি করছে, এরা রপ্তানি করছে মানে কি? বিদেশ রপ্তানি করছে মানে কি? মানে এই দেশে আমদানি করছে এই দেশ থেকে 13,000, সে আমদানিটা এখানে লিখবো 13,000, আমরা 700, 13,797। তাহলে আমরা এটা নিয়ে বাদ দিব, 14,000 থেকে 13,797 বাদ দিব। তাহলে এখানে কিন্তু তারা কি করছে? এক্সপোর্ট করেছে বেশি, ইম্পোর্ট করছে কম, তার মানে তাদের উদ্বৃত্ত বের হবে, এক্সের মানটা একটা কি হবে? পজিটিভ মান বের হবে। তাহলে এখানে বিদেশের উদ্বৃত্ত বাণিজ্য, বিদেশে তো উদ্বৃত্ত হবে না, বিদেশে তো এখানে করছে আমদানি করছে বেশি বিদেশ, আর রপ্তানি করছে কি কম, তাহলে এখানে তাদের ঘাটতি হবে, এটা ঘাটতি হওয়ার কথা ছিল, তাহলে এটা হবে না উত্তর। তারপর 2 নম্বর বলছে এই দেশের উদ্বৃত্ত, হ্যাঁ এই দেশের উদ্বৃত্ত হইতে পারে। এই দেশের উদ্বৃত্ত কি? তারা হচ্ছে রপ্তানি করছে বেশি, আমদানি করছে কি কম। এই দেশ, এই যে দেশ রপ্তানি করছে বেশি, আমদানি করছে কি কম। তাহলে আনসার হচ্ছে এটা বিয়োগ করলে কত হয়? এই তো এরকমই হবে, 636, এটাই মনে হয় আনসার হবে। তাহলে এই দেশ উদ্বৃত্ত বাণিজ্য হবে 636, এটা রাইট আনসার হবে। আর এই দেশের ঘাটতি বাণিজ্য না, এই দেশে তো ঘাটতি হয়নি,
আর এও বিদেশে ভারসাম্য বাণিজ্য চলছে না, ভারসাম্য বাণিজ্য হচ্ছে না, কারণ দুইটারই কি আমদানি রপ্তানি কি হয় না, সেম হয় না। তাহলে আনসার হবে এই যে বি 2 নাম্বারটা। একটু বুঝছো কিনা বলো স্যার, সবাই বুঝছো কিনা দেখো স্যার। সিয়াম বলছে স্যার আমি মিস করলাম। কিসের মিস, কেন মিস? ক্লাসটা করো ঠিক মতো। ওকে, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে যেহেতু এই দেশ করছে বেশি রপ্তানি, আমদানি করছে কম, তার মানে সেখানে উদ্বৃত্ত সৃষ্টি হবে। আনসার হবে 2। 20 নম্বর বলছে যে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হবে। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হবে, আমাদেরকে আনসার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, উত্তর হচ্ছে, উত্তর যদি দেখা গেছে, যাই হোক আমি আবার একটু বলি। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে যেটা হবে যে আমাদের প্রযুক্তির উন্নয়ন হবে। হ্যাঁ, হইতে পারে প্রযুক্তির উন্নয়ন হবে। ভোগ বৃদ্ধি পায়, ভোগ বৃদ্ধি পায় এটা বলা যেতে পারে, কারণ হচ্ছে আমরা যে পণ্যগুলো বাইরের দেশ থেকে আমদানি করতে সেগুলো আমরা ভোগ করতে পারি এই আন্তর্জাতিক বাণিজ্য হইলে, এটা বলতে পারি। দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না, দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না। আমরা যদি বাইরের দেশ থেকে পণ্য আমদানি করি তাহলে আমাদের দেশে যদি সেই দ্রব্যটা বেশি দাম বিক্রি হয়, ওটা দাম আর কমে যাবে সেই দেশের সেই দ্রব্যের, ঠিক আছে, আমদানি করলে। তাহলে আসতে হবে কোনটা? আসতে হবে 1 ও 2, আসতে হবে 1 ও 2। এরপর 21 নাম্বারটা দেখো। 21 নাম্বারটা বলছে যে নিচের কোনটি বাংলাদেশের প্রচলিত রপ্তানি দ্রব্য? প্রচলিত মানে যেগুলো আগে রপ্তানি করতাম, আগে থেকে রপ্তানি করতাম, ঠিক আছে। প্রচলিত মানে আগে থেকে যেগুলো রপ্তানি হইতো এখনো হয়। আর অপ্রচলিত মানে হচ্ছে যেগুলো আগে রপ্তানি হইতো না বা রিসেন্টলি রপ্তানি শুরু হয়েছে, এগুলোকে আমরা অপ্রচলিত বলি। তাহলে আগে থেকে রপ্তানি হয় কোনটা? হিমায়িত খাদ্য মানে খাবার দাবার বরফ দিয়ে ঠান্ডা করে, তৈরি পোশাক আগে থেকে রপ্তানি করতাম, চামড়া এবং চামড়াজাত দ্রব্য, তারপর হচ্ছে শাকসবজি। কোনটা হবে? আচ্ছা, হচ্ছে হিমায়িত খাদ্য, তৈরি পোশাক, শাকসবজি, এগুলো রিসেন্টলি আমরা রপ্তানি করতেছি, কিন্তু আমরা আগে থেকে রপ্তানি করতাম সেটা হচ্ছে চামড়াজাত দ্রব্য, চামড়া এবং চামড়াজাত দ্রব্য। তার আনসার হবে কোনটা? 3 নাম্বারটা। তারপর আসো, যারা 27 শিক্ষার্থী আছো অ্যাডভান্স ব্যাচ, আমাদের সব বিষয়ে তোমরা ফার্স্ট পেপারের অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে সব বিষয় করছে মাত্র 2000 টাকা, ঠিক আছে। তো এই বিষয়ে তোমরা ভর্তি হতে পারো। এখানে আমাদের পেজে মেসেজ দিতে হবে ভর্তি হওয়ার জন্য, আর আমাদের হেল্পলাইন নাম্বার যোগাযোগ করবা 017, আমি লিখে দিচ্ছি আমাদের হেল্পলাইন নাম্বারটা। আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 01746561163। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, তাহলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর আসো আমরা যাই। বলছে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এর সংক্ষিপ্ত রূপ কোনটি? এটাকে আমরা সবাই জানি, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এগুলোকে আমরা বলি ইপিজেড। কি বলি আমরা? ইপিজেড বলি, এক্সপোর্ট প্রসেসিং জোন বলা হয়। হ্যাঁ, ইপিজেড হবে উত্তর। 23 নাম্বার আসো, বলছে আমাদেরকে নিচের কোনটি, নিচের কোন কৃষিজাত পণ্যটি, আচ্ছা নিচের কোন কৃষিজাত পণ্যটি বাংলাদেশের চাহিদার তুলনায় কম উৎপাদন হয়? কোন ফসলটা বাংলাদেশের চাহিদা যত তার চেয়ে কম উৎপাদন হয়? 1 ধান, না ধান মোটামুটি উৎপাদন হয় বাংলাদেশে, পাটও উৎপাদন হয় বা উল্টা রপ্তানি করি আমরা। গম, তামাক, তামাকটা আমরা রপ্তানি করি উল্টা। আচ্ছা, হচ্ছে গম, আমরা যত উৎপাদন করি তার চেয়ে বেশি আমাদের বাংলাদেশের চাহিদা গম, কারণ বাংলাদেশের মানুষ কি সিঙ্গারা প্রিয়, বুঝছো। সিঙ্গারা রুটি এগুলো খাওয়ার জন্য গমের প্রয়োজন হয়, যেগুলো কি করা হয় মানে যেগুলো থেকে আটা তৈরি হয়, বুঝছো। আচ্ছা হবে গম, আমরা কিন্তু গম দামে উৎপাদন হয় বাংলাদেশে। এরপর 24 নাম্বার বলছে যে নিচের কোনগুলো বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি বল, মানে যেগুলো আগে থেকে রপ্তানি হইতো না বা রিসেন্টলি রপ্তানি হচ্ছে, আগে থেকে হইতো না। যেমন কাঁচা পাট, পাটজাত দ্রব্য, এগুলো চা, এগুলো আগে থেকে রপ্তানি হইতো। তৈরি পোশাক, হ্যাঁ, হিমায়িত খাদ্য, হস্তশিল্পজাত দ্রব্য, সেরামিক দ্রব্য, এগুলো রপ্তানি হইতো না আগে, এখন রপ্তানি হচ্ছে। তাহলে এটা রাইট আনসার হবে। কাগজজাত পণ্য, এগুলো আগে থেকে রপ্তানি হতো, এখন রপ্তানি হয়। চা এবং চামড়াজাত দ্রব্য, এগুলো আগে থেকে রপ্তানি, এখন রপ্তানি। এগুলো হচ্ছে প্রচলিত, এগুলো প্রচলিত, এটা প্রচলিত, এটা প্রচলিত। আর এটা হচ্ছে অপ্রচলিত রপ্তানি পণ্য, হ্যাঁ, যেগুলো আগে রপ্তানি হইতো না বা রিসেন্টলি রপ্তানি হচ্ছে, এগুলো এটা। তাহলে আনসার হবে অপ্রচলিত রপ্তানি পণ্য হচ্ছে এটা, 2 নম্বরটা রাইট আনসার। ওকে, তারপর আসো, একটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপকের মধ্যে বলতেছে যে ক এবং খ দেশকে পারস্পরিক চুক্তির ভিত্তিতে সহায়তা দেয়। কি বলছে? ক দেশ খ দেশকে পারস্পরিক চুক্তির ভিত্তিতে সহায়তা দেয়। এই সময় খ দেশকে গুঁড়ো দুধ, ঔষধ, পরিবহন বিমান তৈরির উদ্দেশ্যে বিশেষজ্ঞ শিক্ষক এবং প্রশিক্ষণ সহায়তা দেওয়া হয়েছে। বলছে ক দেশ কর্তৃক খ দেশকে দেওয়া সহায়তা কোনটির সাথে সম্পর্কিত? আন্তর্জাতিক বাণিজ্যের সাথে? নো। বৈদেশিক বিনিয়োগের সাথে? তাও না। বৈদেশিক সাহায্য, হ্যাঁ আমরা বলতে পারি বৈদেশিক সাহায্যের সাথে এটা কি রয়েছে, আমাদের সম্পর্ক রয়েছে। কেমন? তাহলে আনসার হবে কত? 3 নাম্বারটা। আচ্ছা কি হবে? 3 নাম্বার হবে, বৈদেশিক সাহায্য হবে। ওকে, তারপর আসে এরপর 26 নাম্বার বলছে। 26 নাম্বার কি বলছে? উদ্দীপকে উল্লেখিত সাহায্য সমূহ, উদ্দীপকে যে উল্লেখিত সাহায্য
সেগুলো আসলে কি হয়েছে? সাহায্য সমূহ এক নাম্বার হচ্ছে পণ্য, সামগ্রী, কারিগরি। অর্থাৎ হতে পারে হ্যাঁ উদ্যোগে উল্লেখিত হচ্ছে আমাদের যে সাহায্যগুলি সেগুলো কোন ধরনের, কারিগরি সাহায্য হতে পারে, সামগ্রিক সাহায্য আমরা বলতে পারি না, ঠিক আছে, পণ্য সাহায্য বলা যেতে পারে। তাহলে আনসার হবে এক তিন কারিগরি হবে এবং পণ্য হবে, সামগ্রিক সাহায্য হবে না এটা, ঠিক আছে। এরপর আসা বলছে টিসিবি, এটার কাজ কি? হ্যাঁ, টিসিবির কাজ কি? বলছে খাদ্যে ভেজাল প্রতিরোধ করা, তামাক নিয়ন্ত্রণ করা, পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, ন্যায্য মূল্য পণ্য বিক্রি করা। হ্যাঁ, টিসিবি সেবা বলে না, টিসিবি সেবার মাধ্যমে কি করা হয় যে যেখানে তুমি দেখবা যে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয়ে থাকে সেটা মূলত টিসিবির মাধ্যমে করা হয়। ন্যায্য মূল্য পণ্য বিক্রি বলতে কোনো দ্রব্যের যদি বাজারে মূল্য বেড়ে যায় তখন কি করা হয়, সেই দ্রব্যটাকে কম প্রাইসে বাজারে কি করা হয়, যে খোলা বাজারে বিক্রি করা হয় বিভিন্ন ট্রাকের মধ্যে বা অন্যান্য ভাবে তুমি দেখবা, এটা বলা হয় ন্যায্য মূল্য পণ্য বিক্রয়, ঠিক আছে। এটা টিসিবির কাজ বলা হবে এটাকে। তাহলে আনসার হবে টিসিবি। তারপর আছে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন কোনটি? বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন কোনটি? আসলে পাটজাত দ্রব্য রপ্তানি বৃদ্ধি, পাটজাত রপ্তানি আগে থেকে হইতো। শিল্পজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি, অপ্রচলিত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি। হ্যাঁ, অপ্রচলিত দ্রব্যগুলো আস্তে আস্তে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, যেমন এই যে তৈরি পোশাক থেকে প্রায় 82% আমাদের রপ্তানি ইনকাম হচ্ছে, এটা হিউজ, তাই না? ওকে, তাহলে এটা গেল। তাহলে আনসার হবে 3 নাম্বারটা হবে। হ্যাঁ, 29 নাম্বার দেখো, 29 নাম্বার হচ্ছে বাংলাদেশের রপ্তানিকৃত প্রধান প্রাথমিক দ্রব্য কোনটি? বাংলাদেশে রপ্তানিকৃত প্রধান প্রাথমিক দ্রব্য যেগুলো আগে মানে একদম প্রাথমিকভাবে আমরা রপ্তানি করি, ঠিক আছে, রপ্তানি করি। বিটুমিন আমরা প্রাথমিক রপ্তানি দ্রব্য হিসেবে রপ্তানি করি না। চা, তারপর হচ্ছে চামড়া, নিটওয়্যার। আচ্ছা হইতে পারে চা, চামড়া, নিটওয়্যার, বিটুমিন, চামড়া, নিটওয়্যার। আচ্ছা কোনটা? চা, যেটা আগে থেকে রপ্তানি করতাম, প্রধান প্রাথমিক, প্রধান বলছে প্রধান। হ্যাঁ, চামড়া, নিটওয়্যার এগুলো রপ্তানি করি, বিটুমিন রপ্তানি করি, কিন্তু চাটা হচ্ছে প্রধান প্রাথমিক দ্রব্য। হ্যাঁ, চা রপ্তানি করি। লাস্ট কোয়েশ্চেন আমাদের এই আজকের ক্লাসে। সো কি করছে দেখো, বলতেছে যে ক দেশে 2017-18 অর্থ বছরের নিট রপ্তানি আয়ের পরিমাণ, নিট রপ্তানি আয় বলছে এত মিলিয়ন। নিট রপ্তানি আয় কত মিলিয়ন? নিট রপ্তানি মানে বুঝো তো, এই যে এক্সেন এর মান, এক্সেন মান হচ্ছে এক্স মাইনাস এম কে আমরা বলি এক্সেন। এই এক্সেন এর মান বলছে আমাদের কি কত? 694 মিলিয়ন ডলার, যা পূর্ব বছরের চেয়ে 800 মিলিয়ন ডলার কম। যে এটা আগে আরো কম, আরো বেশি ছিল, এটা 800 ডলার এখন কম হয়েছে এবছর, 800 ডলার কমে এটা হয়েছে। তাহলে বলছে ক দেশের বাণিজ্য মানে বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি কেমন, প্রশ্ন হচ্ছে এটাই। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সেন এর ভ্যালুটা পজিটিভ আসছে, পজিটিভ মনে রাখবে। এক্সেন এর ভ্যালু পজিটিভ হলে এটাকে আমরা বলি অনুকূল, আর এক্সেন এর ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায় তখন সেটাকে আমরা বলি প্রতিকূল বলি। হ্যাঁ, তাহলে আনসার হবে কি? আনসার হবে অনুকূল হবে। হ্যাঁ, উদ্বৃত্ত বলতে পারো বা অনুকূল বললে সবচেয়ে বেস্ট হয়, অনুকূল বা ঘাটতি, ঠিক আছে, এটা আমরা বলবো। তাহলে এই আমাদের যারা এই ব্যাচের কাজগুলো করতেছো তোমরা, হ্যাঁ, তোমাদের এরকম অ্যাটেন্ডেন্স হলে কেমন হবে? ক্লাস কি বন্ধ রাখবো তোমাদের জন্য? তোমরা তো ক্লাস করতেছো না, তোমাদের কি পরীক্ষা চলতেছে সবার সেজন্য নাকি অন্য কিছু? আমি তো তোমাদের পরীক্ষার জন্য আরো ক্লাস নিচ্ছি, যে তোমরা তো ক্লাসটাই করতেছো না, তো ক্লাস নিয়ে লাভ কি এত কষ্ট করে? তাহলে এখানে আমাদের এই 21 তারিখ পর্যন্ত গেল, আমরা এই ক্লাসগুলো আমাদের বাকি আছে। হ্যাঁ, এখন তোমরা ক্লাস করো কিনা বলো, তুমি যদি ক্লাস করো তাহলে করাবো, নাহলে করানোর দরকার নাই তো। 9 এবং 10 এই চ্যাপ্টার হবে নেক্সট ক্লাসে, আমরা শুক্রবার, আগামী শুক্রবার। তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে করাবো, আর যদি করতে না চাও তাহলে করালে আপনি তো এত কম মানুষ হলে কেমনে করাবো ক্লাস? এত সুন্দর করে ফ্রি দিয়ে ক্লাস দিয়ে দিচ্ছি তবুও ক্লাস করতেছে না, দেখছো অবস্থা? বলো সবাই একটু জানাও। কন্টিনিউ করেন, কই কন্টিনিউ করলে তোমাদের কন্ট্রিবিউশন কোথায়? আমি তো কন্ট্রিবিউশন করতেছি, তোমরা তো কন্ট্রিবিউশন করতেছো না, তোমরা তো ক্লাসে শেয়ার করো না, মেনশন করো না।
এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, দেখো শেয়ার করছে মাত্র 3টা মানুষ, চিল্লে চিল্লে কলা ফাটা ফেলতেছি, একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও, কেউ শেয়ার করো না, দেখছো? যাই হোক, ঠিক আছে, ক্লাসে শেষ করছি। শুক্রবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা যদি শেয়ার মেনশন করো তাহলে ক্লাস নিব, নাহলে এই ক্লাস নেওয়ার কোনো দরকার নেই। এত কষ্ট করে এই 10-15 জন 20 জন ক্লাস করলে হবে? শুধু নিজে করলে হবে না তো সাদমান আহমেদ, শুধু নিজে করলে হবে? তোমাদের শেয়ার করতে হবে। তোমরা যদি শেয়ার না করো তাহলে আমি তো উৎসাহ পাবো না। কেমন উৎসাহ পাবো? এত কমেন্ট থাকলে উৎসাহ পাওয়া যায়? ক্লাস করতে ভালো লাগে, করাতে ভালো লাগে? তোমাদের ক্লাস শেয়ার মেনশন করতে হবে, যারা শেয়ার মেনশন না করলে তার হচ্ছে না। ক্লাস কি মজা লাগবে? করতে ভালো লাগবে আমার? কাকে নিয়ে করবো ক্লাস আমি? ঠিক আছে, তাহলে সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। শুক্রবারে ক্লাস হবে, যদি তোমরা ভালো করে শেয়ার মেনশন করো। আর সেটার জন্য তোমাদের যেটা করতে হবে, ক্লাসে যখন আপডেট দিবে, পেজ যখন পোস্ট করবে যে কালকে আজকে তোমাদের ক্লাস হবে, তখন তোমরা কি করে দিবা, সেই ক্লাস কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন করে দেবা নিচে দিয়ে, ঠিক আছে? যারা ক্লাস করতেছো তোমরা বন্ধুদের মেনশন করে দিলে, পোস্টে একটু শেয়ার করে দিলে নিজের ওয়ালে, তাহলে আরো 10 জন 5 জন আসবে, ঠিক আছে, ক্লাস করার জন্য। ওকে, তাহলে এইটুকু। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।